মাই চ্যানেল। হাজির হয়ে গেছি নতুন ড্রামা নিয়ে। ড্রামার শুরুতে আমরা নিরামন নামের এক মহিলাকে দেখি, যে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। তখনই ওকে ওর হাজব্যান্ড ফোন করে। ওর ফোনে ওর হাজব্যান্ডের নাম্বার ব্যাড নামে সেভ করা ছিল। এর থেকে আমরা বুঝতে পারি নিরামনের সাথে ওর হাজব্যান্ডের সম্পর্ক খুব একটা ভালো নয়। নিরামন প্রচণ্ড ভয় পেয়েছিল এবং ওর ফোনটা তুলতে যাচ্ছিল। তখনই ওর অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়ি ব্লাস্টে ওর মৃত্যু হয়ে যায়। অপরদিকে আমরা একটা মেয়েকে দেখি, নিরামনের হাজব্যান্ডের ছবি দুমড়ে মুচড়ে আগুনে পুড়িয়ে দিচ্ছে। এই মেয়েটাই হচ্ছে আমাদের এই ড্রামার নায়িকা, যার নাম নীরা, যে নিজেরই বাবা চম্পের ছবি আগুনে পুড়িয়ে দিচ্ছে। আসলে নীরার বাবা চম্প একজন নোংরা এবং ফালতু লোক। ও সবসময় মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে বেশি ভালোবাসে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ওর ওয়াইফের সামনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছিল। ওর সেটার জন্য কোনো গিল্টি ফিল হয় না, এমনকি ওর ওয়াইফের গায়েও এবং নিজের ছেলের গায়েও হাত তোলে। আসলে নীরা ছোটবেলায় ছেলে ছিল, যার নাম ছিল ওয়ার্ড, কিন্তু ও ছোটবেলায় ছেলেদের মতো ব্যবহার করতো না, কিছুটা মেয়েলি স্বভাবের ছিল এবং মেয়েদের মতো ব্যবহার করত। এজন্য ওর বাবা ওর এবং ওর মায়ের ওপর প্রচন্ড অত্যাচার করত। শুধুমাত্র ওর বাবা নয়, ওর আন্ট রঙও ওর ওপরে প্রচন্ড অত্যাচার করত এবং ওকে খুব মারত। ছোটবেলায় একমাত্র ওর মা ছাড়া আরও একজন ওকে ভালোবাসতো, সেটা ছিল ওর আন্ট রঙের হাজব্যান্ড আঙ্কেল চ্যাট। উনি সবসময় ওয়ার্ডকে ওর মায়ের মতোই সাপোর্ট করত। বর্তমানে নীরা প্রচন্ড স্যাড ছিল, কেননা ওর মা মারা গিয়েছে। ও ভালো মতো জানতো ওর মায়ের মৃত্যুর পিছনে কোথাও না কোথাও ওর বাবারই হাত রয়েছে। তখনই নীরার সঙ্গে দেখা করতে একজন আসে, তার নাম হচ্ছে আঙ্কেল পন। উনি নীরাকে বলে, তুমি কি একেবারে ঠিক করে নিয়েছো যে তোমার মা এখানে তোমার জন্য যে নতুন জীবনটা তৈরি করে দিয়ে গেছে, তুমি সেসব ছেড়ে আবারও থাইল্যান্ড ফেরত যাবে? তুমি কেন বারবার ভুলে যাচ্ছ তুমি ওখানে একা পড়ে যাবে এবং সকলকে সামনাসামনি কিভাবে মোকাবেলা করবে? নীরা বলে, আমি এবং আমার মা নতুন করে জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবার জন্য আমার মা মারা গিয়েছে। ওই লোকগুলোর জন্য আমাদের যা কষ্ট পেতে হয়েছে, সে সব কিছুর বদলা তো আমাকে নিতেই হবে। অতীতে আমরা দেখতে পাই নীরা মানে ওয়ার্ড, ও একজন ছেলে ছিল, কিন্তু ও সার্জারির মাধ্যমে ছেলে থেকে মেয়ে হয়েছে। এই সার্জারির জন্য ওকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এবং এই সার্জারিতে শুধুমাত্র ওর মুখ নয়, বরং সারা শরীরটাই ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছে। এখনও দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর। এরপর আমরা দেখি নীরা বিদেশ থেকে থাইল্যান্ডে ফেরে। ও থাকার জন্য একটা হোটেল রুম বুক করে। হোটেলের স্টাফরা ওর সৌন্দর্যের অনেক প্রশংসা করে এবং নিজেদের মধ্যে আলোচনা করে নীরা একজন সেলিব্রিটিদের মতো অনেক সুন্দর। অপরদিকে আমরা দেখি নীরার আন্ট রং ওনার হাজব্যান্ড চ্যাটের সঙ্গে কথা বলে যে ও আজকাল ওর বিজনেস নিয়ে কতটা ব্যস্ত। রং বলে, আমি আমার বৌদি এবং ভাইপোর মৃত্যুতে যে ফিউনারাল সেরিমনি হবে তাতে অনেক রিপোর্টারদের ডাকবো, যাতে আমি আমার কোম্পানির নতুন শপের প্রমোট করতে পারি। আসলে থাইল্যান্ডের সকলেই মনে করে যে ওই অ্যাক্সিডেন্টে ওয়ার্ডও ওর মা নিরামনের সঙ্গে মারা গিয়েছে। চ্যাট রেগে রংকে বলে, তোমার ভাই এরকমটা কিভাবে করতে পারে? নিজের স্ত্রী এবং সন্তানের ফিউনারাল সেরিমনিতেও নিজের লাভটা দেখছে। চ্যাটের এই জিনিসটা ওর ভালো লাগে না, এজন্য ও উঠে ওখান থেকে চলে যায়। এরপর চ্যাট ওয়ার্ড এবং ওর মায়ের কথা চিন্তা করে যে ওরা কত ভালো ছিল। চ্যাট ওয়ার্ডের বানানো পেন্টিংগুলো দেখে ওর কথা মনে করছিল। ও ওয়ার্ডের কথা ভেবে প্রচন্ড স্যাড হয়ে যায়। অপরদিকে নীরার অসভ্য বাবা দুটো মেয়ের সঙ্গে ফুর্তি করছিল। চম ফিউনারাল সেরিমনির দিনও দুটো মেয়ে নিয়ে এমনভাবে সেলিব্রেট করে যেন আজকের ওর সব থেকে খুশির দিন। ওর মধ্যে নিজের সন্তান এবং স্ত্রীকে হারানোর কোনো কষ্টই ছিল না। রং এবং চম দুজনেই নিজেদের কাজে ব্যস্ত ছিল। এজন্য চ্যাট একাই ওয়ার্ড এবং ওর মায়ের ফিউনারাল সেরিমনির সমস্ত নিয়ম পালন করে। ওর রং এবং চম্পের ওপর প্রচন্ড রাগ ধরে। ও রেগে রংকে বলে, তোমরা দুজনেই প্রচন্ড খারাপ, বলে ওখান থেকে চলে যায়। রং ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু চ্যাট ওর কথা শোনে না। এরপর রং যখন ওর ভাইয়ের একজন গার্লফ্রেন্ডকে ওর হাজব্যান্ড চ্যাটের সঙ্গে ফ্লার্ট করতে দেখে, তখন ওর মাথায় আগুন ধরে যায়। ও রেগে ওই মেয়েটাকে অনেকগুলো কথা শুনিয়ে চ্যাটের থেকে দূর করায়। চ্যাটও ওখান থেকে চলে যায়। এরপর মিডিয়ার সামনে চম্প এবং রং দুজনেই এমন অ্যাক্টিং করে যেন ও নিজের স্ত্রী এবং সন্তানকে হারিয়ে প্রচন্ড দুঃখী। টিভিতে নীরা এসব কিছু দেখে ওর প্রচন্ড কষ্ট হয়। ওর মনে পড়ে যায় ওর বাবা কিভাবে ওর সঙ্গে খারাপ ব্যবহার করত এবং ওর গায়ে হাত তুলত।
কেননা ওর বাবার মতে ওয়ার্ড একজন সুস্থ বাচ্চা ছিল না। এরপর নীরা ওর চোখের সামনে একজন বাচ্চাকে তার বাবা মা তাকে মারতে দেখে ও অজ্ঞান হয়ে পড়ে যায়। কেননা এসব কিছু দেখে ওর অতীতের ট্রমা মনে পড়ে যায়, যেটা ও সহ্য করতে পারে না। অন্যদিকে রং ওর হাজবেন্ড চ্যাটের জন্য বাড়িতে অপেক্ষা করে, কিন্তু ও বাড়িতে না ফিরলে রং চ্যাটের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে তার উপরে রাগারাগি করে। সকালে চ্যাট বাড়ি ফিরলে রং প্রচন্ড রাগারাগি করে এবং চিৎকার করে জিজ্ঞাসা করে ও সারা রাত কোথায় ছিল। চ্যাট বলে, আমি সারা রাত বাড়ির বাইরে ছিলাম, কেননা আমার তোমার মুখটা দেখতে একদমই ভালো লাগে না। এটা শুনে রং আরো চিৎকার করে। চ্যাট রেগে ওখান থেকে চলে যায়। রং ড্রিঙ্ক করে এবং প্রচন্ড স্যাড হয়ে যায়। অন্যদিকে নীরা ডক্টর বেন নামের একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়। নীরা ওনাকে কিছু ওষুধ লিখে দিতে বলে, কিন্তু ডক্টর বেন ওকে মানা করে বলে, তুমি যতক্ষণ না আমাকে তোমার আসল রোগটা বলবে ততক্ষণ আমি তোমাকে কোনো ওষুধ সাজেস্ট করতে পারবো না। নীরা বলে, আমার রাতে দুঃস্বপ্ন আসে। ও ডক্টর বেনকে নিজের মেন্টাল কন্ডিশন বলে। ডক্টর বেন যখন ওকে জিজ্ঞাসা করে, তোমাকে আমার ক্লিনিকের ব্যাপারে কে বলেছে, তখন নীরা আর কিছু না বলে ওখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায়। নীরা ওখান থেকে বেরিয়ে ওর বাবার কোম্পানির ইভেন্টে পৌঁছায়। নীরা ওখানে দেখতে পায় ইভেন্টে ওর বাবা এবং আন্ট দুজনেই প্রচন্ড খুশি। ওদের মৃত্যুতে ওদের মধ্যে কোনো কষ্টই নেই। এসব কিছু দেখে ওর প্রচন্ড কষ্ট হয়। ও ওখান থেকে চলে যায়। রাস্তাতে যেতে যেতে ওর চ্যাটের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। চ্যাট ওকে সামলায়। ওকে ধরতে গিয়ে নীরা স্কার্ফটা চ্যাটের হাতে চলে আসে। নীরা ওর আঙ্কেল চ্যাটকে দেখে প্রচন্ড ঘাবড়ে যায় এবং ওখান থেকে তাড়াহুড়ো করে পালিয়ে আসে। এরপর চ্যাট ইভেন্টে আসে। রং চ্যাটের হাতে মেয়েদের স্কার্ফ দেখে ওকে জিজ্ঞাসা করে, তোমার হাতে এই স্কার্ফটা কিভাবে এলো? চ্যাট বলে, এমনি কিভাবে চলে এসেছে। এরপর ওরা সকলে মিলে ইভেন্টে ফটোশুট করায় এবং মিডিয়ার সঙ্গে কথা বলে। নীরা ওখানে আবার ফেরত আসে। তখনই হঠাৎ করে রং চ্যাটের হাত থেকে স্কার্ফটা নিয়ে সকলকে জিজ্ঞাসা করে, এই স্কার্ফটা কোন মেয়ের? এবার নীরা তো ওদের সামনাসামনি হতে এবং ওদের থেকে বদলা নিতে ফিরেছিল। এজন্যও ভয় না পেয়ে মিডিয়ার সামনে আসে এবং কনফিডেন্টের সঙ্গে স্টেজে উঠে ওর আন্টকে বলে, এই স্কার্ফটা আমার। ও চ্যাটকে ধন্যবাদ বলে ওখান থেকে চলে যায়। নীরার বাবা চম্প এতটাই অসভ্য ছিল যে ও নীরার সৌন্দর্যে একেবারে ঘায়েল হয়ে যায় এবং ও সকলের সামনেই নীরার সৌন্দর্যের প্রশংসা করে। কিন্তু ও এইটা জানে না যে নীরা ওর নিজেরই ছেলে এবং ও সকলের থেকে বদলা নিতে ফিরে এসেছে। চম্প ওর অ্যাসিস্ট্যান্টকে নীরার ব্যাপারে খোঁজখবর নিতে বলে। বাড়িতে রং আবারও চ্যাটের ওপর চিৎকার করে বলে, তুমি এভাবে কি করে ইভেন্ট থেকে চলে আসলে? চ্যাট রেগে বলে, তোমার ইভেন্টে এত বড় তামাশা করার কোনো দরকারই ছিল না। আমি তোমার ভাইয়ের মতো ক্যারেক্টারলেস নই যে আমি কোনো মেয়ের সঙ্গে থাকলে তার মানে এটা নয় যে আমার তার সঙ্গে অ্যাফেয়ার চলছে। রং বলে, ওই মেয়েটার স্কার্ফ তোমার হাতে ছিল, তাহলে আমি এটা কি ভাববো? চ্যাট বলে, তোমার যা ভাবার তাই ভাবো। আমার মনে হয় তোমার এবার হিংসা এবং সন্দেহ করাটা ছেড়ে দেওয়া উচিত, কেননা এখন আমার মনে হচ্ছে তোমার সঙ্গে থাকতেই আমার ইচ্ছা করছে না। চ্যাট ওখান থেকে চলে যায়। রং প্রচন্ড কাঁদে এবং তারপর ও একজনকে ফোন করে চ্যাটের ওপর নজর রাখতে বলে, যে 24 ঘন্টায় চ্যাটের সমস্ত খবরাখবর দেবে। এরপর নীরা আবারও ডক্টর বেনের চেম্বারে আসে এবং ও এইবার ডক্টর বেনকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে ওর আসল পরিচয় কি। আসলে অনেক বছর আগেই নীরার মাই মিস্টার বেনের কাছে ওর চিকিৎসার জন্য নিয়ে এসেছিল। তখন নীরা ওয়ার্ড ছিল এবং 18 বছরের একজন ছেলে ছিল। ডক্টর বেন দেখে সেই ওয়ার্ড এখন সুন্দর নারীতে পরিণত হয়েছে। ডক্টর বেন ওকে বলে, তোমার এখন যা মেন্টাল কন্ডিশন তার জন্য তোমার কোনো ওষুধের প্রয়োজন নেই। এখন তোমার প্রয়োজন কোনো ফ্যামিলির আত্মীয় স্বজনের কাছে থাকার। কিন্তু নীরা তো পরিবার থেকেও কোনো পরিবারই ছিল না। এজন্য ডক্টর বেনের নীরার জন্য প্রচন্ড চিন্তা হয়। অপরদিকে চ্যাট চম্পের সঙ্গে ছিল। তখনই রং ওর ভাইকে ফোন করে জিজ্ঞাসা করে, চ্যাট কি তোমার সঙ্গে আছে? চম্প বলে, হ্যাঁ, তুমি বেশি চিন্তা করো না। এরপর চম্প চ্যাটকে অ্যাডভাইস করে, তোমাদের মধ্যে যদি সারাক্ষণ ঝামেলা চলতে থাকে তাহলে তোমাদের বেবি প্ল্যান করা উচিত। এতে তোমাদের সম্পর্কটা ভালো হয়ে যাবে। চম্প অতীতের কথা ভাবে। যখন ওর ছেলে হয়েছিল তখন ও প্রচন্ড খুশি ছিল, কিন্তু ওয়ার্ড বাকি আর 5টা সাধারণ ছেলেদের মতো ছিল না। ওয়ার্ডের মধ্যে ছিল কিছুটা মেয়েলি স্বভাব। এজন্য চম্প হতাশ হয়েছিল। বর্তমানে চ্যাট চম্পকে বলে, তোমার ছেলেও অনেক ভালো ছিল। কিন্তু চম্প রেগে বলে, সে এখন মরে গিয়েছে। এদিকে ডক্টর বেন ওনার অ্যাসিস্ট্যান্ট অনকে বলে,
আমাদের বাড়িতে নীরা নতুন অতিথি হিসেবে থাকার জন্য আসছে। পরের দিন নীরা ডক্টর বেনের বাড়িতে আসে। ডক্টর বেন ওকে থাকার জন্য ওর ঘর দেখায়। আসলে ডক্টর বেনের ওয়াইফ ক্যান্সারে মারা গিয়েছিল। এজন্য উনি নীরাকে বলে, আমি তোমার মা এবং আমার ওয়াইফকে কথা দিয়েছিলাম সারা জীবন তোমার খেয়াল রাখবো। এরপর থেকে নীরা ডক্টর বেনের বাড়িতে ওনার আত্মীয় হিসেবে থাকে। এরপর নীরাও ওর মিশনে ফোকাস করে। ওর আন্ট রঙের ব্যাপারে আরো খোঁজ খবর নেয়। নীরা এটা দেখে শকড হয়ে যায় যে ওর মাথার সমস্ত সার্জারির দাগগুলো এখন মিলে গিয়েছিল। নীরার ওই সমস্ত দাগগুলো লুকানোর জন্য উইগ পরতে হতো, কিন্তু এখন আর উইগ পরার কোনো প্রয়োজনই নেই। নীরা আবারও ওর মায়ের কথা ভেবে ভালোভাবে নিজেকে মেকআপ করে তৈরি হয়। ডক্টর বেন ওকে জিজ্ঞাসা করে, তুমি যদি তোমার জীবনের সঙ্গে কোন কালারকে ম্যাচ করতে চাও তাহলে কোন কালারকে বেছে নেবে? নীরা বলে, শুকনো গোলাপের রং। ডক্টর বেন ওকে জিজ্ঞাসা করে, তুমি কোন প্রফেশনটা বেছে নিতে চাও? নীরার আসলে মেকআপের বিষয়ে বেশি ইন্টারেস্ট ছিল, এজন্যে ও বিউটিশিয়ান চুজ করে। নীরা ওর মেকআপের জাদু আন্ট অনের ওপরে চালায় এবং ওনাকে প্রতিদিন রং বেরঙে সাজায়। এসব দেখে মিস্টার বেন প্রতিদিনই অবাক হয়ে যায়। অপরদিকে রং, চম এবং চ্যাট তিনজনে মিলে ব্রেকফাস্ট করে। প্রতিবারের মতো রং চ্যাটের ওপর চেল্লামিল্লি করে ঝগড়া করে। রং সবসময় ওর ভাইয়ের সঙ্গে বা ওর হাজব্যান্ডের সঙ্গে এভাবে চেল্লামিল্লি করেই কথা বলে। আসলে ও ধীরে সুস্থে শান্ত হয়ে কথা বলতে জানে না। চ্যাট রেগে গিয়ে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। চম রংকে বলে, তুমি এত ঝগড়ুটে কেন? সবকিছুতে ঝগড়া করো। অপরদিকে ডক্টর বেন নীরাকে বলে, তুমি কতদিন এভাবে বাড়িতে বসে নিজের মেকআপ করাবে? আমি তোমার জন্য একটা কাজ খুঁজেছি। ডক্টর বেন নীরাকে ইঙ্ক নামের একজন মহিলার সঙ্গে দেখা করায়। নীরা ওই মহিলাকে দেখে চিনতে পারে, কেননা ওই মহিলাকে ওর আন্ট রঙের সঙ্গে একটা আর্টিকেলে দেখেছিল। ডক্টর বেন ইঙ্ককে বলে, এ হচ্ছে নীরা, আমার ওয়াইফের বোন। ও আপনার মেকআপটা অনেক ভালোভাবে করবে। ইঙ্ক নীরাকে বলে, আমার একটা জরুরি ইভেন্টে যেতে হবে, কিন্তু আমার মেকআপ আর্টিস্ট একটা কাজে ফেসে গিয়েছে। এখনকার মতো আমার কাছে কোনো মেকআপ আর্টিস্ট নেই। নীরা ওনার মেকআপ করে দেয় এবং বলে, সফট মেকআপে আপনাকে অনেক ইয়াং দেখাবে। ইঙ্কের নীরার করা মেকআপ অনেক পছন্দ হয়, এজন্যে ও নীরার ফোন নাম্বার চায়। কিন্তু নীরা বলে, আমার কাছে এখনকার মতো কোনো ফোন নেই। আপনার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনি ডক্টর বেনকে ফোন করে নেবেন। এটা শুনে ইঙ্ক শকড হয়ে যায় এবং বলে, আজকালকার সময় কার কাছে মোবাইল ফোন নেই? এরপর ইঙ্ক যখন ইভেন্টে যায় তখন সকলেই ওর লুকের অনেক প্রশংসা করে। সকলে বলে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে এবং অনেক ইয়াং লাগছে। সবার কমপ্লিমেন্ট শুনে ইঙ্ক প্রচন্ড খুশি হয়ে যায় এবং ডক্টর বেনকে ফোন করে বলে, আমি নীরাকে একটা অফার দিতে চাই। আমি ওকে আমার রেগুলার মেকআপ আর্টিস্ট বানাতে চাই। ডক্টর বেন এসব কিছু নীরাকে বলে। নীরা বলে, আমার কি এসব করাটা ঠিক হবে? ডক্টর বেন বলে, তোমার যদি মনে হয় তাহলে অবশ্যই ঠিক হবে। নীরাও এই জবটা করার জন্য তৈরি হয়ে যায়। ডক্টর বেন নীরা মেন্টাল হেলথ কন্ডিশনের ব্যাপারে সমস্ত কিছু রেকর্ড করে রাখে। উনি বলে, পরিবারের মধ্যে থাকতে থাকতে নীরার মেন্টাল হেলথ কিছুটা ইমপ্রুভ হচ্ছে। এখন ও অনেক তাড়াতাড়ি যে কোনো কিছু ডিসিশন নিয়ে নিতে পারে, কিন্তু এখন ওর মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। ওর মুখ দেখে বোঝাই যায় না ওর মনের ভিতরে কি চলছে। নীরা বাইরে থেকে অনেক শান্তশিষ্ট থাকে, কিন্তু ভেতর থেকে অনেক দুঃখী। এরপর নীরা শপিং করতে যায় এবং ইঙ্কের মেকআপ করতে যায়। ইঙ্ক ওকে বলে, আমার একজন ফ্রেন্ড আছে যার নাম রং, ও তোমার কাছে মেকআপ করাতে চায়। নীরা ওর আন্টের নাম শুনে শকড হয়ে যায় এবং ও বলে, এখনকার মতো তো এটা পসিবল না। ইঙ্ক ওর পেমেন্ট করার জন্য ওর অ্যাকাউন্ট নাম্বার চায়। নীরা বলে, আমার কাছে এখনকার মতো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই আমি আপনাকে টেক্সট করে বলে দেব। ইঙ্ক ওর হাতে ফোন দেখে বলে, যাক, মেয়েটা অন্তত একটা সেলফোন তো ব্যবহার করছে। এরপর নীরা ডক্টর বেনকে বলে, আমি আমার প্রয়োজনীয় সমস্ত কাজ করে নিয়েছি, যেমন আমি নিজের পার্সোনাল ফোন কিনেছি, নিজের জন্য শপিং করেছি, ব্যাংক অ্যাকাউন্ট বানিয়েছি এবং খুবই তাড়াতাড়ি নিজের বিজনেস কার্ডটাও বানাবো। ডক্টর বেন এসব শুনে খুশি হয়। নীরা ওদের জন্য শপিং করে এনেছিল। এসব দেখে ডক্টর বেন এবং আন্টন প্রচন্ড খুশি হয়ে যায়। নীরা এখানে নিজের ফ্যামিলির মতো থাকছিল এবং ওই ফ্যামিলির একজন মেম্বার হয়ে উঠেছিল। এরপর নীরাকে ওর আন্ট রং ফোন করে। নীরা ওর আন্টের গলার আওয়াজ শুনে ঘাবড়ে যায়। রং ওকে বলে, তুমি এসে আজকে আমার মেকআপ করে দাও, আমাকে একটা ইভেন্টে যেতে হবে। নীরা নিজের মনকে শক্ত করে বলে,
আপনি আগে থেকে অ্যাডভান্স বুকিং করেননি, এজন্য আমি আপনার মেকআপটা করতে পারবো না। মুখের ওপর না শুনে রঙের প্রচন্ড মাথা গরম হয়ে যায়। ও রেগে নীরাকে বলে, তুমি জানো আমি কে? তুমি আমাকে না করে অনেক বড় ভুল করছো। নীরা বলে, কিন্তু আমি এরকমটা করতে পারবো না বলে ও মুখের ওপরই ফোনটা কেটে দেয়। রঙের বিশ্বাসই হয় না যে কেউ ওর মুখের ওপর এভাবে কথা বলল। ও প্রচন্ড রেগে গিয়ে নীরার নাম ধরে চিৎকার করে এবং উল্টোপাল্টা কথা বলে। অপরদিকে নীরা ওর আন্টের সঙ্গে কথা বলে ওর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। ওর আবারও অতীতের কথা মনে পড়ে যায় এবং ওর ট্রমা শুরু হয়ে যায়। ও বারবার নিজেকে আঘাত করে। এরপর নীরা কেনাকাটা করতে মার্কেটে আসে। মার্কেটে ও চ্যাটকে দেখতে পায় এবং ওর চ্যাটের সঙ্গে কাটানো অতীতের কথা মনে পড়ে যায়। এই জন্য ও ইচ্ছা করে গাড়ি নিয়ে চ্যাটের গাড়িতে ধাক্কা মারে। চ্যাট প্রচন্ড রেগে বাইরে বেরিয়ে বলে, এরকমটা কে করলো? কিন্তু ও যখন নীরাকে দেখে তখন ও অবাক হয়ে যায়। ও মনে মনে বলে, এটা তো সেই স্কার্ফওয়ালা মেয়েটা। চ্যাট নীরাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি ড্রাইভিং লাইসেন্স আছে? নীরা মাথা নেড়ে বলে, না, আমি কিছুদিন হলো বিদেশ থেকে ফিরেছি। এটা শুনে চ্যাট সমস্ত কর্তব্য নিজের হাতে তুলে নেয় এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করে বলে ভুল করে ওর গাড়িতে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও নীরাকে বলে, ইন্স্যুরেন্স কোম্পানির লোকেদের আসতে অনেক সময় লাগবে, ততক্ষণে চলো আমরা কোথাও কফি খাই। চ্যাট নোটিস করে নীরাও ঠিক সেরকম কফি পছন্দ করে যেমনটা ও খায়। চ্যাট বলে, তুমি তো পুরো ছেলেদের মতো কফি খাও। নীরা বলে, আমি পুরো তোমার মতো কফি খাই। চ্যাটে নীরার সঙ্গে থাকতে অনেক ভালো লাগে। সব কাজ মিটে যাওয়ার পর চ্যাট নীরাকে বলে, আমার যদি তোমার সঙ্গে আবারও দেখা করতে হয় তখন আমি কিভাবে দেখা করব? নীরা বলে, আমাকে এসব কিছুর ব্যাপারে আগে ভাবতে হবে। বাড়িতে যেতে যেতে নীরা শুধু চ্যাটের কথাই ভাবে। ও বাড়িতে এসেও চ্যাটের ব্যাপারেই ভাবতে থাকে। আসলে ছোটবেলা থেকেই ওয়ার্ড চ্যাটের থেকে প্রচন্ড ভালোবাসা পেত, কিন্তু বড় হতে হতে ওয়ার্ডের কাছে চ্যাটের ভালোবাসা রোমান্টিক ভালোবাসাতে পরিণত হয়েছিল এবং ও তখন থেকেই চ্যাটকে প্রচন্ড ভালোবাসতো। সম্পর্কের দিক থেকে দেখতে হলে নীরা ওর আন্টের হাজবেন্ড মানে ওর আঙ্কেলকে ভালোবাসতো। আসলে ছোটবেলা থেকে ওর মা এবং ওর আঙ্কেল ছাড়া কেউই ওকে সেরকম ভালোবাসেনি। এজন্য আস্তে আস্তে ও ভেতর থেকে ভেঙে পড়েছে এবং ওর মেন্টাল হেলথ কন্ডিশনও খারাপ হয়ে গিয়েছে। অপরদিকে রং চ্যাটকে বলে আবারও ওর সঙ্গে একটা ইভেন্টে যেতে, কিন্তু চ্যাটের ওই সমস্ত ইভেন্টে যেতে একদমই পছন্দ হয় না। রং যখন জানতে পারে চ্যাটের গাড়ির সঙ্গে অন্য একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ওর লোককে সেই গাড়ির ডিটেলস বের করতে বলে এবং সেই লোকের ফোন নাম্বার বের করে। অপরদিকে চ্যাটও ওই একই নাম্বারে ফোন করে। ডক্টর বেন ফোনটা রিসিভ করে। চ্যাট ওনার গলার আওয়াজ শুনে শকড হয়ে বলে, আমি তো ভেবেছিলাম এটা নীরার নাম্বার হবে। ডক্টর বেন বলে, হ্যাঁ আসলে এটা আমার নাম্বার, কিন্তু আপনার কি নীরার সঙ্গে কোনো প্রয়োজন আছে? চ্যাট বলে, হ্যাঁ আসলে নীরার গাড়ির সঙ্গে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। নীরা আগে থেকেই ডক্টর বেনকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলেছিল। এই জন্য ডক্টর বেন বলে, হ্যাঁ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। চ্যাট বলে, এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন। ডক্টর বেন নীরাকে বলে, লোকটা তোমার ব্যাপারে অনেক চিন্তা করছিল। তার দুটো মাত্র কারণ হতে পারে, এক, হয়তো এই লোকটা অনেক ভালো এবং ভদ্র মানুষ, আর নয়তো এক নম্বরে অসভ্য ফালতু লোক যে মেয়ে দেখলেই গলে যায়। তখনই রং ওনাকে ফোন করে বলে, আমার হাজব্যান্ডের গাড়ি থেকেই আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। ডক্টর বেন এবার সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে যায়। উনি নীরাকে জিজ্ঞাসা করে, চ্যাট কি তোমার আন্ট রঙের হাজব্যান্ড? নীরা বলে, হ্যাঁ। ডক্টর বেন ওর ওপরে অসন্তুষ্ট হয়ে বলে, চ্যাট যখনই তোমাকে দেখবে তখনই ও তোমাকে একটা সুন্দর মেয়ে হিসেবে দেখবে, কিন্তু ও জানবে না তুমি আসলে ওর ভাইপো। তুমি এসব কিছু করো না, এটা ভুল। তুমি জানো না তোমার আন্ট ওনার হাজবেন্ডের জন্য কতটা জেলাস। তুমি ওদের মাঝখানে আসলে তোমার বিপদ হতে পারে। এখন যখন তুমি একটা মেয়েতে রূপান্তরিত হয়েছো তখন তুমি একজন ভদ্রসভ্য মেয়ে হিসেবেই থাকো। এসব কিছু শুনে নীরার প্রচন্ড খারাপ লাগে। আন্ট নীরার মুড অফ দেখে ওর অনেক প্রশংসা করে। তখনই নীরার অতীতের কথা মনে পড়ে যায়। ও একবার ওর বাবার জন্মদিন পার্টিতে মেয়েদের ড্রেস আপ করে গিয়েছিল। তখন ওর বাবার বন্ধুরা প্রচন্ড হাসাহাসি করে বলেছিল, এটা আপনার মেয়ে নাকি? ওই দিন ওর বাবা ওর এবং ওর মায়ের ওপর প্রচন্ড রেগে গিয়েছিল এবং প্রচুর মারধর করেছিল। চম্পর ওয়াইফকে বলেছিল, তোমার এই ছেলে আমার জন্য একটা লজ্জা। এই রকম ছেলে কখনোই আমার সন্তান হতে পারে না। এরপর নীরা ডক্টর বেনের সঙ্গে কথা বলে ক্ষমা চায়। ওই দিন আমার আপনার সঙ্গে ওভাবে বাজে ব্যবহার করাটা উচিত হয়নি। আপনি ঠিকই বলেছেন,
এবার থেকে আমাকে ভালো মেয়ে হতে হবে। পরের দিন নীরা খুব সুন্দরভাবে রেডি হয়ে বাইরে আসে। ও ডক্টর বেনকে বলে, আমি নিজের একটা মেকআপ শপ খুলতে চাই, ওটা কি সাকসেসফুল হবে? ডক্টর বেন বলে, হ্যাঁ অবশ্যই হবে, তুমি সেটা করতে পারবে। নীরা প্রথমবারের মতো ডক্টর বেনকে গ্রিট করে। এটা দেখে ডক্টর বেন অবাক হয়ে যায়। অপরদিকে রং গোয়েন্দা থেকে জানতে পেরে যায় যে ওর হাজবেন্ড যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটা একটা সুন্দরী মেয়ে চালাচ্ছিল। এটা জানার পর রং ওর হাজবেন্ডের ওপর প্রচন্ড রাগ ধরে। ও গিয়ে চ্যাটকে বলে, এবার থেকে তোমার যদি কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তুমি আমাকে বলবে, আমি সেটা ভালোভাবে হ্যান্ডেল করে নেব। এরপর ও চ্যাটকে আবারও ইঙ্কের ইভেন্টে যাওয়ার জন্য মানানোর চেষ্টা করে। ও বলে, তুমি যদি না ইঙ্কের মডেল হতে চাও তাহলে তুমি পার্সোনালি গিয়ে ইঙ্কে মানা করে দিতে পারো। এরপর অনেক কষ্টে রং চ্যাটকে ইভেন্টে নিয়ে যায়। ওই ইভেন্টে নীরাও গিয়েছিল। ও ওখানে টং নামের একজন লোকের সঙ্গে পরিচয় করে। টং প্রথমে ভাবে ও হয়তো কোনো মডেল, কিন্তু নীরা বলে, আমি একজন মেকআপ আর্টিস্ট। ইঙ্ক যখন টংকে নীরার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন টং বলে, নীরা হয়তো ওয়াশরুমে গিয়েছে। চ্যাট নীরার নাম শুনে অবাক হয়ে যায় এবং ও বুঝতে পেরে যায় যে নীরা সেই মেয়েটাই। অপরদিকে নীরা প্রচন্ড নার্ভাস ছিল। ও সকলের সামনাসামনি যেতে পারছিল না। অপরদিকে স্টাইলিশ ইয়ার্ড প্রচন্ড চিন্তায় ছিল, কেননা যে মডেল মানাও এই ইভেন্টের জন্য হায়ার করা হয়েছিল সে আসার জন্য প্রচন্ড ন্যাকামি করছিল। এরপর নীরা অনেক কষ্টে মন শক্ত করে ইভেন্টে আসে। রং ওকে অপমান করার জন্য বলে, আমি প্রথমে তোমাকে দূর থেকে ভেবেছিলাম তুমি হয়তো কোনো সেলিব্রিটি, কিন্তু তুমি তো একজন সাধারণ মেকআপ আর্টিস্ট। রং ওর সঙ্গে ওর হাজব্যান্ড চ্যাটের পরিচয় করিয়ে দেয়। এবার চ্যাটের নীরার সঙ্গে পরিচয় করে অনেক খারাপ লাগে। রং চ্যাটের সামনে নীরাকে অনেক অপমান করেছিল, এই জন্যে নীরা তার বদলা নেয়। ও রঙে মেকআপ করতে করতে বলে, আপনার এবার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, আপনার অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, এখন আপনার এমন মেকআপ করা উচিত যাতে আপনাকে ইয়াং লাগে। এসব কিছু শুনে রং প্রচন্ড রেগে যায়। সকলে ওর মেকআপের প্রশংসা করার পরেও রং রেগে গিয়ে বলে, আমি আমার পার্সোনাল মেকআপ আর্টিস্টের থেকেই মেকআপ করাবো। এরপর নীরা ইভেন্ট থেকে বের হয়। ওকে পিক আপ করতে ডক্টর বেন আসে। আসলে নীরাই ওকে রিসিভ করতে বলেছিল। রং আর চ্যাটের সঙ্গেও ডক্টর বেনের দেখা হয়ে যায় এবং এখানে রং জানতে পেরে যায় যে ওই দিন ডক্টর বেনের গাড়ির থেকেই চ্যাটের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওই মেয়েটা নীরাই ছিল। এই কথাটা নিয়ে ও চ্যাটের সঙ্গে প্রচন্ড ঝগড়া করে। এবার চ্যাট আর চুপ থাকে না, ও রঙের সঙ্গে ঝগড়া করে। তখনই ও গাড়ির মধ্যে সেই সমস্ত ছবিগুলো পায় যে রঙের গোয়েন্দা ওর ওপরে নজর রাখছিল। চ্যাট ওই সমস্ত ছবিগুলো নিয়ে রংকে দেখিয়ে বলে, তুমি এইভাবে 24 ঘন্টা আমার ওপর নজর রাখছিলে? চ্যাট প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি কি চাইছো আমাদের মধ্যে এই সম্পর্কটা না থাকুক, সবকিছু শেষ হয়ে যাক? বলে ও ওখান থেকে চলে যায়। এদিকে নীরাও ডক্টর বেনকে বলে, আমার আউন্ট একজন খুবই খারাপ মহিলা, উনি চ্যাটের মতো একজন মানুষকে ডিজার্ভ করে না। নীরা প্রায় আন্ট অনকে একটা গান গাইতে শোনে যেটা ওর মায়ের অনেক পছন্দ ছিল। এজন্য নীরা ওর মায়ের পছন্দের গানের রেকর্ড কেনার জন্য একটা শপে যায়। তখনই ওখানে ওর চ্যাটের সঙ্গে দেখা হয়ে যায়। দুজনে একে অপরকে দেখে অবাক হয়ে যায়। চ্যাট বলে, এরকম গান তো অনেক পুরাতন দিনের লোকেরা শোনে, তুমি এই গানগুলো নিয়ে কি করবে? নীরা কিছুই বলে না। চ্যাট ওর জন্য ওই গানের রেকর্ডটা কিনে দিয়ে বলে, তুমি যখন এই গানগুলো শুনবে তখন তোমার আমার কথা মনে পড়বে, আর আমি যখনই কফি খাই তখন আমার তোমার কথা মনে পড়ে। নীরা বলে, আপনার যদি কফি এতটাই পছন্দ হয়ে থাকে তাহলে আজকে আমি আপনাকে কফি খাওয়াবো। এরপর ওরা দুজনে পাশের একটা ক্যাফেতে যায়। চ্যাট বলে, আমার একটা ভাইপো ছিল, ও যদি বেঁচে থাকতো তাহলে তোমার মতোই হতো। ও প্রচন্ড ভালো ছিল এবং আঁকতে বেশি ভালোবাসতো। এসব কিছু ভেবে চ্যাট প্রচন্ড দুঃখী হয়ে যায়, কিন্তু নীরা প্রচন্ড খুশি হয়ে যায় এটা ভেবে যে কেউ অন্তত ওর কথা ভাবে। বাড়ি ফেরার সময় চ্যাট আবারও নীরাকে বলে, আমি তোমার সঙ্গে আবারও দেখা করতে চাই। নীরা বলে, না, আমাদের যদি কোইন্সিডেন্স ভাবে দেখা হয়ে যায় তাহলে সেটা ঠিক আছে, না হলে আপনি একজন বিবাহিত পুরুষ আর আমি একজন কুমারী মেয়ে, আমাদের দেখা করাটা ঠিক হবে না। এরপর নীরা বাড়িতে ফিরে আসে। ডক্টর বেন সব ওনারের থেকে জানতে পেরে যায় যে নীরা চ্যাটের সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিল। ডক্টর বেন নীরাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? নীরা ওনাকে বলে না যে ও চ্যাটের সঙ্গে ছিল। নীরা বলে, আমি হাঁটতে একটু বাইরে গিয়েছিলাম। অন্যদিকে চম রংকে অ্যাডভাইস করে, তুমি সবসময় তোমার হাজবেন্ডের ওপর রাগারাগি করে চিৎকার করো, এটা করা তোমার উচিত নয়। আর সবার আগে তোমার ওর ওপরে সন্দেহ করা এবং ওর ওপরে গোয়েন্দা লাগানো বন্ধ করে দেওয়া উচিত।
চ্যাট কেন, যে কোনো হাজব্যান্ডই ওর জায়গায় থাকলে এরকমটাই করতো। এরপর রং ওর দাদার কথা শুনে সেই গোয়েন্দাকে ফোন করে বলে, এবার থেকে তোমার আর চ্যাটের ওপর নজর রাখতে হবে না। এরপর চম চ্যাটের সঙ্গে দেখা করে। ও চ্যাটের হাবভাব দেখে বলে, তোমার কি কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে? চ্যাট বলে, না এরকমটা কিছুই নয়, আমি তোমার মতো নই। চম বলে, হ্যাঁ আমি জানি, তোমাকে দেখলে মনে হয় না তুমি তোমার ওয়াইফের সঙ্গে চিট করবে, কিন্তু এখন আমার তোমার হাবভাব দেখে মনে হচ্ছে তুমি কাউকে ভালোবেসে ফেলেছো। এটা শুনে চ্যাট নার্ভাস হয়ে যায়। আর আমাদের এই এপিসোড এখানে শেষ হলো। ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে। তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে সকলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।